আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, অত্যন্ত সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ বিষয় বলে একটু সামনে নিয়ে আসা। আপনারা জানেন যে প্রথম আলো, মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম গং বাংলাদেশের বহু অঘটনের সঙ্গে যুক্ত আহ, অপরাধী, ক্রিমিনাল মাইন্ড। এবং 111 এর সূচনা হয়েছিল মূলত এই দুজন সাংবাদিক নামধারী অপরাধী চক্রের হাত ধরে, তাদের উদ্যোগে, তাদের এক ধরনের ব্যবস্থাপনায়। আমাদের কাছে যে তথ্য আছে, আজকের যে শিরোনাম, সেই শিরোনাম অনুযায়ী আমি যা সংক্ষিপ্তভাবে বলবো, যে তারা আবারও 111 2.0 এমন একটা প্রস্তুতি নিচ্ছেন, যার মাধ্যমে তারা হাসিনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে কাজ শুরু করেছেন এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেকটি গ্রুপ। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার কাছে আছে। আজকে শুধু সংক্ষিপ্ত ভাবে কিছু তথ্য দিতে চাই। আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার, আহ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে বিগত যে বিএনপি শাসন, সেই শাসনকে বিতর্কিত করা এবং যত রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সকল রকম ক্ষতিগ্রস্ততা তারা সৃষ্টি করেছিল। কিন্তু দীর্ঘ প্রায় 17-18 বছর পরে জনাব তারেক রহমান দেশে ফিরে আসার পর থেকে তারা আবার তাদের সেই যে চামচামি, তাদের যেই কি বলবো, দালালি, পা চাটার যে খাসলত, সেই খাসলতে তারা আবার তারেক রহমানের কাছাকাছি আসতে চাচ্ছে। আপনারা জানেন যে মতিউর রহমান এবং মাহফুজ আনাম, এই গংদের পায়ে ধরতেও সময় লাগে না, গলায় ধরতেও সময় লাগে না। এরা এদের স্বার্থ বুঝে পা চাটে বা পা ধরে, এরা এদের স্বার্থ বুঝে গলা চেপে ধরে। এবং এখনো ধরেন মাঝে মধ্যে ওই যে এদের মানসিকতা বের হয়ে যায়। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আয়নাঘরকে তারা কথিত বন্দিশালা বলে একটা রিপোর্ট করছে, পরে বলছে যে এটা আসলে মানে তারা আবার ব্যাখ্যা দিচ্ছে যে এই শব্দ তারা আর কখনো ব্যবহার করবে না, ইত্যাদি ইত্যাদি, ভুল টুল ইত্যাদি বলে তারা ধরেন এক ধরনের মেকআপ করার চেষ্টা করছে। তো এই সাম্প্রতিক দিন আগে, অর্থাৎ গত জুন মাসে, সম্ভবত মে জুনে, জনাব তারেক রহমানের একটা কার্টুন তারা করেছিল প্রথম আলোর যে সহযোগী ম্যাগাজিন রস-আলোতে, যে তারেক রহমান একটি চেয়ারের মধ্যে বসে আছেন, আগুনের চেয়ার। এটি তার সংসদের একটা বক্তব্য নিয়ে এই কার্টুনটি হয়েছে। এই জাতীয় কার্টুন হতেই পারে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু বিস্ময়কর হচ্ছে, মতি বিএনপিকে দালালি করতে যেয়ে সে একটা নতুন স্টাইল তৈরি করছে। সে তারেক রহমানের খুব কাছাকাছি যেতে চায়। তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিএনপির বিটের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একটি প্রসঙ্গ অবতারণা করেছেন। আমি সেটি আপনাদেরকে শোনাই। রহমান ভাই, প্রথম আলোর, উনি একদিন এসেছিলেন আমার সাথে দেখা হচ্ছিল। উনি বললেন যে আমরা কিন্তু, ওনাদের একটা ম্যাগাজিন বের হয়, তো বললেন যে আমরা কিন্তু নেক্সট আপনার, হ্যাঁ হ্যাঁ, রসালো, তো বললেন যে আমরা কিন্তু আপনার কার্টুন দিচ্ছি, আমরা কোনো অসুবিধা নেই দেন। বলে কার্টুনটা কিন্তু একটু বেশ কঠিন হবে। আমরা কিরকম? বলে ওই যে আমি তো সংসদে বক্তব্যে বলেছিলাম, গত সেশনের লাস্ট দিন বলেছিলাম যে ওই যে চেয়ারটা থেকে হিট করে, তো উনি এঁকেছিলেন যে আমি চেয়ারে বসে আছি এবং চেয়ার থেকে আগুন বেরোচ্ছে। বলে ওইটা কোনো অসুবিধা নেই, আপনার মতন করে কার্টুন দেন। তো উনি দিয়েছেন, সমস্যা নেই। আপনার যদি ওটা, উনি কেন দিয়েছেন, ওটা তো সমালোচনা কেন, ওটা উনি দিয়েছেন, কার্টুন তো কার্টুনের মতনই হবে। তো বুঝতে পারছেন যে একটা পত্রিকা, একটা কার্টুন ছাপা হবে, একটা কার্টুন প্রকাশ হবে। তার আগে মতি যে প্রধানমন্ত্রীকে তেল মারার জন্য বলছে যে আমরা কিন্তু এরকম একটা কার্টুন দিচ্ছি, কার্টুনটা কিন্তু একটু কড়া হবে। কড়াকড়ি কিছু নাই। অর্থাৎ যে পরিমাণ অপমান, অপদস্থ এই মতিউর রহমান, গং, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানকে করেছে, তার কিন্তু একটা একটা বিচার হবে, তার কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আশা সবাই করেছিল। কিন্তু তারেক রহমান কোনো এক অজানা কারণে দরবেশের ভূমিকায় আছেন। তিনি সব মাপসাপ করে দিয়ে এক ধরনের মানে কি বলবো, বুজুর্গি অবস্থায় চলে গেছেন। কিন্তু এই জাতীয় দুর্বৃত্তরা, এবং তারেক রহমানের এই বক্তব্য যদি দেখেন, দেখবেন যে তিনি অনেক সরলভাবে তার এই বক্তব্যকে গ্রহণ করছেন। আসলে আমি জানি না, দীর্ঘ 17-18 বছর হয়তো বিদেশে থাকার ফলে ধরেন আমাদেরও তো মানসিকতা অনেক পরিবর্তন এসে গেছে। অনেক কিছু মানে অনেক কৌশল, বাঙালি কৌশল, বাংলা কৌশল বুঝতে একটু সমস্যা হয়। তো এরকম একটা সারল্যে তিনি কিন্তু পৌঁছে গেছেন, এবং তিনি এটাকে অ্যাপ্রিশিয়েট করছেন। তিনি বোঝার চেষ্টা করছেন না যে এই প্রথম আলো গং
কি করছে। এবং ধরেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ওনার আশেপাশে যারা ছিল তারা তো বাদ, এবং ধরেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা ধরেন একটা শিরোনাম দেখেন, দ্বিতীয় মেয়াদে এ খালেদা জিয়া বেপরোয়া হয়ে পড়েন। তো দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়া কি বেপরোয়ামি করছে রে মতি? তো কি প্রমাণ আছে তোমার কাছে ভাই? দেখো তুমি। তো এই যে ধরেন উপরে কিন্তু তারেক রহমানের সঙ্গে একটা ভাঁজ দেওয়ার চেষ্টা চলছে। তারেক রহমানকে বোঝানোর চেষ্টা চলছে যে আমরা আপনার সাথেই আছি, আমরা আপনার অনুগত, আমরা আপনার পক্ষে কাজ করি, আমরা আমি দেখেন কার্টুন করার আগেও আপনার অনুমতি নিচ্ছি। কিন্তু ভেতরে ভেতরে যে বিষয়টা আমি আনতে চাচ্ছি যে 111 2.0 যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে মতিউর রহমান তার পত্রিকায় একটি আর্টিকেল ছেপেছে। সেই আর্টিকেলটি গত ৭ই আগস্টের আর্টিকেল। মহিউদ্দিন আহমেদের কলাম, রাজনীতি কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই শিরোনামে একটি আর্টিকেল বেরিয়েছে, কলাম বেরিয়েছে। সেই কলামেই মহিউদ্দিন আহমেদ সর্বশেষ জায়গায় লিখছেন। অর্থাৎ পুরো লেখাটার মধ্যে ধরেন প্রচুর সমালোচনা ছিল। দেশে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, ইত্যাদি, ইত্যাদি সব হচ্ছে। তো সেই জায়গাটায় শেষে, একদম শেষের অংশটা মহিউদ্দিন আহমেদ বলছেন যে তার এক বন্ধু মানে সূত্র ধরে তিনি বলছেন, তারপর সে এমন একটা সমাধানের কথা বলল, শুনে আমার এতদিনের পূর্ব ধারণা ধাক্কা খেল। বলল, আমাদের দরকার একজন ক্রুয়েল অনেস্ট ডিক্টেটর, যে নিষ্ঠুর হবে কিন্তু চোর বদমাস লুটেরা হবে না। সে এসব জঞ্জাল ধ্বংস করবে, এছাড়া আর উপায় নেই। আমি তো আমার মগজে মননে আছে টেমস নদীর পাড় থেকে তুলে আনা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। আমার মুখে জবাব ছিল না। মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক। মতামত লেখকের নিজস্ব। এই যে ধরেন এই যে লেখাটা, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে পদ্ধতিতে বাংলাদেশে এখন সরকার পরিচালিত হয়, মহিউদ্দিন আহমেদ এখানে একজন অনেস্ট ক্রুয়েল ডিক্টেটর, অর্থাৎ সেই প্রথম আলোর একটা ফরম্যাটের বিষয় মানুষের মাথায় ঢোকানোর প্রস্তুতি শুরু হয়েছে। এখন দর্শক ধরেন চাঁদাবাজি, দখলবাজি, খুন, দখল, এগুলো তো ভাই সমর্থন করছে না। প্রথম আলোকে কেউ মানাও করছে না, ভাই তোমরা এসব বিষয় নিয়ে রিপোর্ট করো। এখন ধরেন একটা দেশের বাংলাদেশের এরকম ঘটনা তো নতুন না, এরকম ঘটনা থাকতেই পারে। তো এই ঘটনাগুলোকে গভর্নমেন্ট আসলে কিভাবে অ্যাড্রেস করছে? গভর্নমেন্ট যদি অ্যাড্রেস করতে না পারে, কেন পারছে না? সেই জায়গাগুলো নিয়ে আপনারা কাজ করেন। সেই জায়গাগুলো আপনি সামনে আনেন। বড়, বড় হেডলাইন করেন। এখানে চাঁদাবাজি হয়েছে, এখানে দখলবাজি হয়েছে। কিন্তু চাঁদাবাজি, দখলবাজির ঠেকানোর জন্য আমাদের অনেস্ট ক্রুয়েল ডিক্টেটর, মানে একজন আ সৎ, নির্মম স্বৈরশাসক প্রয়োজন। সেই স্বৈরশাসক কি তোমরা তৈরি করে রাখছো, সাজায় রাখছো, গুছানো হাতে রেডি আছে তোমাদের মাল? তোমরা আবার সামনে নিয়ে আসবা এইসব ঘটনা ঘটায়। মানুষের মাথায় কিন্তু তারা দেখেন আস্তে, আস্তে এই বিষয়গুলো পাঞ্চ করা শুরু করছে। এখন নিচে লেখা আছে মতামত লেখকের নিজস্ব। কিন্তু আজকে যদি প্রথম আলো কেউ লিখে যে বাংলাদেশের উচিত হচ্ছে অখণ্ড ভারতের কনসেপ্টে যোগ দেয়া, সেটি মতামত নিজস্ব হবে? তুই বেটা সম্পাদক আসস কি জন্য? এসব প্রচার করার জন্য? এসব আকামের দোকান আবার শুরু করছস তোরা? তোরা কি মনে করতেছস এটা এখনো সেই ২০০৬-৭? তোমরা যা বলবা পাবলিক খাবে এবং সেই অনুযায়ী তোমরা সাকসেসফুলি অ্যাক্ট করবা? এবং আমি জনাব তারেক রহমানকে সতর্ক করতে চাচ্ছি যে এই যে চক্র নেমেছে, ভাই দয়া করে এদের কথায় বিভ্রান্ত হইয়েন না মাননীয় প্রধানমন্ত্রী। নিজে বিপদে পড়েন না, দেশটারে বিপদে ফেলায়েন না। এরা আপনার সামনে এক কথা বলবে, পেছনে এত করে কাজ করবে। এবং আমি সবার অবগতির জন্য বলছি, একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক সাম্প্রতিক সময়ে 111 2.0 র জন্য অ্যাসাইনড হয়েছেন। বিশেষ, বিশেষ জায়গা থেকে, বিশেষ বাংলাদেশ এবং বাইরের ২-১ টা জায়গা থেকে অ্যাসাইনড হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে অ্যা বেশ কয়েকটি সংবাদপত্রের মালিক এবং সম্পাদক, টেলিভিশন এবং সংবাদপত্রের মালিক সম্পাদকদেরকে নিয়ে বেশ কয়েকটি গোপন বৈঠক করেছেন। তার কিছু ফলো আপ আপনারা যদি বাংলাদেশের পত্রিকা এবং টেলিভিশনগুলো লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে কিছু, কিছু জায়গায় মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে কিছু ব্যক্তিকে। কিছু জায়গাকে তারা এমনভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে, যাতে মনে হতে পারে যে এই সরকার বাদ দিয়ে আমাদের 111 এর সরকারই খুব ভালো ছিল। আমাদের একজন ডিক্টেটর দরকার, আমাদের এখানে সেনা শাসন দরকার, আমাদের এখানে ক্রুয়েল অনেস্ট ডিক্টেটর। এই শব্দটার মধ্যেই আসলে অনেক রকমের
ইনফরমেশন লুকিয়ে আছে। তো সেই জায়গায় আমরা বলতে চাচ্ছি যে প্রথম আলোর যে ধোঁকা, সেই জায়গাটায় প্রধানমন্ত্রী তো বটেই, বাংলাদেশের দেশপ্রেমিক যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা নিশ্চয়ই কাজ করবেন। আপনারা যদি খুঁজে না পান আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনাদেরকে তথ্য দেওয়া হবে, অসুবিধা নেই। আল্লাহর রহমতে 10,000 মাইল দূরে থাকলেও বাংলাদেশের আহ, যে ইনফরমেশন হাব আমাদের কাছে আছে, বা যেভাবে আমাদের কাছে তথ্য আসে আমাদের কয়েকজনের কাছে, আলহামদুলিল্লাহ, এটা আমি আমি খুবই আনন্দ, মানে কি বলবো, আমি খুব নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। যদিও আমি খুব কুইক রিয়েক্ট করি না, আমি আমার মতো করে খোঁজ খবর করে সামনে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টি এখনই এই আঁতুড় ঘরে গলা চেপে ধরা দরকার। কেন এই জাতীয় একটি প্রস্তাবনা আসবে, কেন অনেস্কুয়েল ডিক্টেটরের দরকার হয়ে পড়লো বাংলাদেশে, চাঁদাবাজি, দখলবাজি বা সন্ত্রাসী যদি কোনো কার্যক্রম, মানে যদি বলছে কেন, যে কার্যক্রমগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার হয়তো চেষ্টা করছে নিয়ন্ত্রণের, হয়তো চেষ্টা করেও পারছে না, অথবা হয়তো কোনো কোনো জায়গায় দলীয় নেতাকর্মীরা ইনভলভ, সেই জায়গাগুলোকে চেক দিতে হবে। কিন্তু এই কারণে, অর্থাৎ মাথা ব্যথা করছে, মাথা কেটে ফেলা তো সমাধান নয়। মতি মাহফুজরা কিন্তু আবারও বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছে। সংশ্লিষ্ট মহল যদি এই অনুষ্ঠান দেখে থাকেন, আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাদের মস্তিষ্কের যদি এই বিষয়টি যদি ঢোকে তাহলে ভালো, না হলে কিন্তু সামনে সমূহ বিপদ। এবং পত্রিকাগুলো আপনারা দেখবেন যে বিএনপি, জামায়াত এবং এনসিপি নিয়ে যতটুকু ব্যস্ত, ততটুকু ব্যস্ততা কিন্তু তাদের আওয়ামী ফ্যাসিজম নিয়ে নাই। এবং আমাদের তথ্যমন্ত্রী, মানে কি বলবো, তথ্যমন্ত্রী কি দায়িত্ব পালন করছেন, কি ঘোড়ার ডিম করছেন গত 6 মাসে, আল্লাহ মাহবুদ জানে। প্রত্যেকটা টেলিভিশনে, প্রত্যেকটা পত্রিকায় ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং তারা এমন কৌশলে কাজ করছে, এমন ভাবে তারা কাজ করছে যে, মানে এটি দেখার কেউ নাই, এটি দেখারই কেউ নাই। প্রধানমন্ত্রী হয়ে গেছেন 10, আর বাকি সব দরবেশের অনুসারী সবাই ধরেন কেবল হাত পা গুটিয়ে বসে আছে। মানে যা যা, হ্যাঁ করো ভাই, করো ভাই, এমন একটা অবস্থায় তোমাদের যা মন চায় তা করো। কিন্তু বিপর্যয় যখন আসবে, থাবা যখন পড়বে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে। আশা করি সময় থাকতে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ আপনারা সবাই গ্রহণ করবেন। দর্শক, জাতির জনককে যেমন আজকে স্মরণ করছি, সেই সাথে দেশনেত্রীর জন্মদিনও আমরা উদযাপন করতে পারি। আওয়ামী লীগকে নিয়ে কথা বলার মতো আরো অনেক কিছু আছে বা দোষ ধরা। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। প্রথমে যে ক্লিপটি দেখলেন সেটি হচ্ছে চ্যানেল আই এর এই গত 15ই আগস্টের আহ, একটি টক শো, টু দ্য পয়েন্টের শেষ দিকের একটি বক্তব্য। অর্থাৎ 2026 সালের 15ই আগস্টেও চ্যানেল আই জাতির জনক বঙ্গবন্ধু এবং বেগম খালেদা জিয়াকে বিতর্কিত করার খুব কৌশলী পদক্ষেপ হাতে নিয়েছে। এবং আজকে আমরা যেই অনুষ্ঠানটি করবো, আমার আসলে এখানে বলার তেমন কিছু নাই। আমি আপনাদেরকে যদি আবার বক্তব্যটা শোনাই, তারপরে আমরা জাস্ট আরেকটু বিশদ বক্তব্যে যাব, একটু স্পষ্ট করার জন্য। আপনাদের যদি একটু শুনে, এটা শেষ দিকের একটা বক্তব্য, আমি পুরো বক্তব্যের কিছু কিছু অংশ আপনাদেরকে শোনাবো। আমরা জাতির জনককে যেমন আজকে স্মরণ করছি, সেই সাথে দেশনেত্রীর জন্মদিনও আমরা উদযাপন করতে পারি। আওয়ামী লীগকে নিয়ে কথা বলার মতো আরো অনেক কিছু আছে বা দোষ ধরার মতো। সেজন্য হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিলেন না, বা 15ই আগস্ট কেন ঘটেছে, এই কারণে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এগুলো বলাটা খুব ফানি হয়ে যায় আমার মনে হচ্ছে। এই হচ্ছে ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজদের নতুন মিশন। এবং আপনারা জানেন যে সোমা ইসলাম নামে একজন প্রেজেন্টার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন। তো সোমা ইসলাম বেশ, মানে আগে থেকে বিতর্ক হয়ে গিয়েছিলেন তার দলীয় ভূমিকার কারণে। এবং পরবর্তী সময়ে 5ই আগস্টের পরে কয়েক মাস তাকে অফ রেখে আবারও লঞ্চ করে এই শাইখ সিরাজ গং। এবং পরে আবারও সে যখন বাড়াবাড়ি শুরু হয়, তখন তাকে অফ করে এই সোমা ইসলামের জায়গায় এখন তারা এনেছে এই সামান্তা ইসলাম নামে আরেক প্রেজেন্টার। এবং তারা ভাবছে, ধরেন শাইখ সিরাজ হয়তো আমাদের তথ্যমন্ত্রীকে ফোন করে বলেছে যে সোমা ইসলাম তো বিতর্কিত, সে আওয়ামী লীগ দলীয়, তাকে বাদ দিয়ে আমরা নতুন প্রেজেন্টার দিলাম। এবং ওই যে একজন বয়স্ক মহিলা থেকে অপেক্ষাকৃত কম বয়স্ক মহিলায়
রূপান্তরিত হয়েছে চ্যানেল আই এর এই অনুষ্ঠানের উপস্থাপনা, এবং খুবই বাজে অবস্থা। এবং আমি যদি আপনাদেরকে এই প্রোগ্রামের কিছু কিছু জিনিস যদি দেখাই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে যে তারা আসলে কিভাবে চ্যানেল আই আবারও একটি নতুন মিশনে নেমেছে। আওয়ামী সহানুভূতি তৈরির যে মিশন, সেই মিশনে তারা আবার নতুন করে নেমেছে। এবং ভেরি আনফর্চুনেটলি চ্যানেল আই এর তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী বর্তমান বিএনপি সরকারের যে সংসদ, সেই সংসদের সংরক্ষিত আসনের এমপি। এবং চ্যানেল আই এর যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আসলে চ্যানেল আই জানে যে কিভাবে কাকে কোনভাবে ব্যবহার করতে হবে। এবং ভেরি আনফর্চুনেটলি বিএনপি যে তথ্যমন্ত্রী এখানে বসানো আছে, যারা আছে, কেউ আসলে কোন রকমের ভূমিকা রাখতে পারছে না, কেউ আসলে কোন রকমের কার্যকর ভূমিকায় যেতে পারছে না। মিডিয়ার ফ্যাসিজম আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, মিডিয়া ইচ্ছা মতো তাদের মতো করে চলছে, কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণহীনভাবে এই চ্যানেল ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজ গোষ্ঠী আবারও আওয়ামী লীগের পক্ষে সহানুভূতি তৈরিতে মাঠে নেমেছে। এবং আমি আপনাদেরকে যদি এই পুরো প্রোগ্রাম থেকে একটু একটু অংশ যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কি করছে। আমি এই উপস্থাপক যে মহিলা, এই মহিলাকে আমি কোনো দোষ দিতে চাচ্ছি না। এটার মূলত হচ্ছে যে প্রোগ্রামের যে প্রডিউসার, এই প্রডিউসার এর জন্য দায়ী। প্রডিউসার যেভাবে স্ক্রিপ্ট করে দেন, যেভাবে প্রশ্নগুলো রেডি করে দেন, সেভাবেই প্রেজেন্টার আসলে বলেন। অনেক সময় প্রেজেন্টারকে কানে যে টকব্যাক থাকে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, কানে যে টকব্যাক থাকে, সেই টকব্যাকেও প্রডিউসার গাইড করেন যে এই প্রশ্নটি করো, এভাবে একটা প্রশ্ন করো, বা এই প্রশ্নটি মিস হয়ে গেছে, এটা ভাবে করো। বাট মাস্টার প্ল্যান হচ্ছে ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজদের। এবং যখনই তারা বিপদে পড়ে, তখনই তারা এই সবকিছু প্রেজেন্টার প্রডিউসারের উপর চাপাই দিয়ে দায় মুক্তি নেওয়ার চেষ্টা করে। তো আপনারাই দেখেন, আপনারাই মন্তব্য করবেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানের শিরোনাম বা সবকিছু মিলিয়ে আপনাদের পর্যবেক্ষণকে আমি একটু একটু করে আপনাদেরকে দেখাতে চাই। এই টু দ্য পয়েন্টের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসলে কি তারা তুলে ধরতে চায়। লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ বাংলাদেশে, শেখ মুজিবও কি নিষিদ্ধ কিনা? জাতীয় সংসদের একটা অধিবেশনে দেখলাম খালেদা জিয়া নিজেই স্মরণ করছে, দেশনেত্রী খালেদা জিয়া, যে জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখেছি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে। তো সেই জায়গায় আসলে এখনকার সরকারের আয়োজন করতে, বা আমরা 2 বছর যে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দিবসই আসলে উধাও হয়ে গিয়েছিল বা বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়নি। এখন এই সরকারের আসলে এগুলো পালন করতে সমস্যা কোথায়? হয় বিএনপির সাধারণ সমর্থক যারা, আপনাদের নেতারা তো আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে, বিএনপিও ধারণ করে, শেখ মুজিবের অবদান কতটুকু ধারণ করে? বা এখন আসলে দেশে যে আমরা মব বলি বা যাই বলি, এগুলোকে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, নাকি বিরোধী দল, নাকি অন্য কোনো গোষ্ঠী? কিন্তু যখন 32 নাম্বার ভাঙা হয় বা যখন মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যায়, তাহলে এখন অনেকে তো প্রশ্ন করার আরো সুযোগ পায় যে আওয়ামী লীগ নেই বলেই হয়তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাচ্ছে। সুনেত্রীর আজকে জন্মদিন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছিলাম, কিন্তু এই জন্মদিনটা নিয়ে আসলে বিতর্ক কেন, এবং বিএনপি কেন এই বিতর্কের অবসানটা করছে না? আলমগীরের কাছে কি মনে হয়, দেশের এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন, উনার জন্মদিন নিয়ে আসলে কেন এই আমরা কনফিউশনে থাকি, এতগুলো তারিখ কেন আসে সামনে? আওয়ামী লীগকে নিয়ে কথা বলার মতো আরো অনেক কিছু আছে বা দোষ ধরার মতো, সেজন্য হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিলেন না, বা 15 আগস্ট কেন ঘটেছে, এই কারণে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এগুলো বলাটা খুব ফানি হয়ে যায় আমার মনে হচ্ছে। একই সাথে আমরা জাতির জনককে যেমন আজকে স্মরণ করছি, সেই সাথে দেশনেত্রীর জন্মদিনও আমরা উদযাপন করতে পারি। এবং দর্শক, পুরো অনুষ্ঠানে প্রেজেন্টারের মূল কিছু বক্তব্য এখানে আমি জাস্ট কার্ড বাই কার্ড দিলাম। আপনারা এখন বিচার করেন, আপনাদের কি মনে হচ্ছে চ্যানেল আই এর যে নতুন মিশন, আওয়ামী সহানুভূতি তৈরি, শেখ মুজিবুর রহমান, হাসিনা, আওয়ামী লীগ, তাদেরকে ঘিরে চ্যানেল আই এর যে নতুন মিশন, সেই জায়গাতে আপনাদের পর্যবেক্ষণকে দয়া করে আপনাদের কমেন্টসে দেবেন। এবং ইউটিউব চ্যানেলের কমেন্টসে আমি পুরো অনুষ্ঠানটি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন। কারণ এই দুষ্ট চক্র দেখবেন এই প্রোগ্রামটা ইউটিউব থেকে গায়েব করে দিছে।
তো যার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পুরো প্রোগ্রামটা দেখতে পারবেন যে আনিস আলমগীর কি বলেছে। এবং এখানে আনিস আলমগীরের পাশে এম হুমায়ুন কবির জিয়া শিশু একাডেমি নামে একটি সংগঠনের একজন কাউন্টার করার চেষ্টা করেছেন। এবং বিএনপির যারা এইসব টকশোতে যান, আমার মনে হয় যে আরেকটু হোমওয়ার্ক করে যাওয়া ভালো, আরেকটু কথা বলে যাওয়া ভালো, আরেকটু জেনে যাওয়া ভালো অনেক বিষয় নিয়ে। কারণ এখনো মিডিয়ার যে অবস্থা, সেই মিডিয়ার অবস্থা থেকে মিডিয়া যেভাবে আসলে ফ্যাসিস্ট শক্তিকে আবারও পুনর্বাসনের চেষ্টা করছে, ফ্যাসিস্ট রেজিমের ব্যাপারে যে আবেগ তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যথাযথ প্রস্তুতি না নিয়ে গেলে এদেরকে মোকাবেলা করা মুশকিল। কারণ তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বসে এই জায়গাগুলো অনেক কৌশলী অবস্থানে যায়। তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন, আমার আসলে ক্রমশ দিন দিন আস্থা কমে যাচ্ছে, আস্থা উঠে যাচ্ছে। এবং চ্যানেল আই এর বিষয়ে আমি একটু বড় একটি কাজ করছি, আশা করি এই সপ্তাহের মধ্যে দিতে পারবো। যে এত দুষ্ট একটি চক্র, ধরেন এই চ্যানেলের বয়স কত, 24-25 বছর মতো হয়ে গেছে। এই 25 বছরে তারা 25টা মানে কি বলবো, অনুসন্ধানী সাংবাদিকতা রিপোর্ট তারা দেখাইতে পারবে না। খালি হচ্ছে চাটামি। আজকে আওয়ামী লীগ আসলে চাটে, কালকে বিএনপি আসলে চাটে, পরশুদিন যদি জাতীয় পার্টি আসে চাটবে, এরপরে জামাত আসলে চাটবে। এদের কাজই হচ্ছে চাটা এবং নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিল করা। 6-7 বন্ধু মিলে একটা কি বলবো, একটা আস্তানা খুলে নিছে। 6-7 রকমের ব্যবসা, সব ব্যবসার সাইনবোর্ড চ্যানেলাই। কিছু হইলেই এই মালিক ওই মালিককে ফোন দেয়, ওই মালিক এই মালিককে ফোন দেয়, টাকা খায়, বিজ্ঞাপন দেয়, নানা রকমের ধান্দার মধ্যে আছে। আমরা আশা করছিলাম যে এই ইউনূস সরকার থেকে হয়তো এই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব, কিন্তু আনফরচুনেটলি ইউনূসের যে অথর্ব উপদেষ্টা পরিষদ এবং নতুন প্রজন্মের দুইজন তথ্য উপদেষ্টা হওয়ার পরেও এই গর্ধব মাথায় কিছুই ঢুকে নাই যে মিডিয়ার ফ্যাসিস্টরা কিন্তু মানে সবাই বহাল তবিয়তে আছে। এতদিন মাথা নিচু করেছিল, এখন আবার আস্তে আস্তে বলবো কি, মাথা উঁচিয়েই বসে আছে। নানা রকম ভাবে তারা প্লট তৈরি করছে, নানা রকম ভাবে তারা ক্ষেত্র তৈরি করছে এই সরকারকে যত রকম ভাবে বিপর্যস্ত করা যায়। মাত্র 5-6 মাসের এই সরকার, এবং আনফরচুনেটলি এই সরকারের আশেপাশে বা যারা এই মুহূর্তে এই মানে অন্তর্বর্তীর পরে যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, জহিরুদ্দিন স্বপন, কি ভূমিকা আমাদের দেখাইতে পারবেন কেউ? যে এই যে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে চ্যানেল আই সহ এই ফ্যাসিস্ট মিডিয়ার যে ভূমিকা ছিল, সেই ভূমিকার জায়গাটায় কার কি ভূমিকা, কে কি করছে? ভাই কেউ কিছু করে নাই। সো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে সরকারি শীর্ষ পর্যায়ে, আমি জানি না প্রধানমন্ত্রী এত কিছু করার সুযোগ আছে কিনা, প্রধানমন্ত্রী যাদের উপর দায়িত্ব দিচ্ছেন তারা সেই দায়িত্ব আসলে কতটুকু পালন করছেন, কতটুকু বুঝতে পারছেন, সেই জায়গাগুলো আসলে আমাদের দেখার বিষয়। তো সহসাই চ্যানেল আইকে নিয়ে আরো বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। এই দালাল চক্র আসলে একটা বিস্ফোরক ক্যান্সার বাংলাদেশের মিডিয়া জগতের, এবং হেন কোনো আকাম নাই যে তারা করে না। কোন দেবতাকে কোন ভোগে তুষ্ট করতে হয়, এই বদমাইশ চক্রই সেটি বাংলাদেশের মিডিয়ায় প্রথম ইন্ট্রোডিউস করে, এবং সেটি তারা বহাল তবিয়তে করে যাচ্ছে এবং যাবে। এবং এই 7-8 বন্ধু প্রত্যেকে ধরেন কয়েক শত কোটি টাকা করে মালিক, এবং নিষ্পেষিত হয় এদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মচারীরা, এবং তারা কিন্তু তাদের মৌজ মস্তি করেই যাচ্ছে। বিস্তারিত দেখবেন পরবর্তী রিপোর্টে, আশা করি আগামী 2-3 দিনের মধ্যে আমি দিতে সক্ষম হব। তো এই বিষয়টি নিয়ে এই যে প্রেজেন্টারের সকল কিছু মিলিয়ে প্রেজেন্টার মহিলা যা বললেন তার সেটা আপনারা কিভাবে দেখেন, চ্যানেলের বর্তমান ভূমিকা কিভাবে দেখেন, আপনাদের মন্তব্যের মাধ্যমে আমরা জানতে চাই। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন।